ত্রিপুরার শান্তি ও সম্প্রীতি বহু কষ্টে গড়া এক সম্পদ, সেটাকে ভাঙার ষড়যন্ত্র কি তবে শুরু হয়ে গেছে? প্রশ্নটা আজ আর কল্পনা নয়। অদৃশ্য হাত কি তবে সত্যি রাজ্যের রাজনীতির সুতো টানছে? ত্রিপুরার রাজনীতি যেন আজ এক অদ্ভুত ঘূর্ণিপাকে আটকে গেছে। একদিকে দাবি, আন্দোলন আর উগ্র মন্তব্যের আগুন, অন্যদিকে ভয়, বিভাজন আর অবিশ্বাসের ধোঁয়া। প্রশ্ন জাগে, এই আগুন কে জ্বালাচ্ছে? এই ধোঁয়ায় আড়ালে কে লাভের হিসাব করছে? কেউ কি চাইছে পাহাড় আর সমতলকে মুখোমুখি দাঁড় করাতে? কেউ কি পর্দার আড়ালে থেকে রাজ্যের জাতি জনজাতির ঐক্য ভাঙার খেলা খেলছে? রাজনীতি যখন আবেগের চেয়ে বেশি উত্তেজনার পথে হাঁটে, তখন বোঝা কঠিন হয়ে যায় যে আন্দোলন চলছে অধিকার রক্ষায়, না কারোর গোপন স্বার্থে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের দাবি সহ বিভিন্ন ইস্যু নিয়ে মথা নেতৃত্বদের হুঙ্কার রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত করে তুলেছে বিগত কিছুদিন ধরে। কিন্তু প্রশ্ন উঠছে, এই দাবিগুলোর পেছনে কি সত্যি উন্নয়ন ও জনজাতি স্বার্থ রয়েছে, নাকি আসন্ন নির্বাচনের কৌশলগত চাল? মথা নেতাদের সাম্প্রতিক উগ্র মন্তব্য, রাস্তায় উত্তেজনাকর মিছিল, বন্ধের নামে বিশৃঙ্খলা আর সরকারকে সরাসরি চাপ দেওয়ার হুমকি, এসবের ফলে রাজ্যের শান্তি ও সম্প্রীতি যে হুমকির মুখে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই মানুষের মথা সরকার ছাড়ার যে হুমকি কি সত্যি বাস্তব, সেটা জানার চেষ্টা। সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে? নাকি এক রাজনৈতিক প্রেশার পলিটিক্স চলছে আমাদের রাজ্যে? আর যদি মথা সত্যি সরকার ছাড়ে, তবে জনজাতি উন্নয়ন প্রকল্প, পরিকাঠামো ও প্রশাসনিক স্থিতি কতটা বিপর্যস্ত হতে পারে? নাকি জনগণের আবেগকেই ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসাবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরার রাজনীতি কি আবারও অস্থির পথে হাঁটছে? কি মনে করছে বিরোধী দলের নেতৃত্বরা? বোঝার চেষ্টা করব আজ কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। তার জন্য আজ আমাদের সাথে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া। শব্দবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। খুলুমবাই কি আজাত্তানা। দাদা, শাসক দলের এই যে দুই শরিকের সংঘাতকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার দল কিভাবে দেখে? এটা কি শুধু একটা রাজনৈতিক দর কষাকষি বলে মনে করেন, নাকি গভীর আদর্শগত বিরোধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি? সোজা কথা যদি বলতে যাই, এখানে আদর্শ বলতে কিছুই নেই। আচ্ছা, দুইটা পার্টির কোনো আদর্শ আছে বলে আমার মনে হয় না। এখানে শুধু রাজনৈতিক লাভালাভের জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব, প্রতিটি নাগরিকের দায়িত্ব। কিন্তু এই কিছুদিন ধরে যা দেখছে খুবই দুর্ভাগ্যজনক আমাদের। এই পরিস্থিতিটাকে আমি এইভাবেই দেখতে চাই। আগামী বছরে আমাদের এইখানে এডিসির নির্বাচন। এই এডিসি নির্বাচন সামনে রেখেই গোটা রাজনৈতিক দল তাদের যেভাবে মানুষকে বিভ্রান্ত করতে, মানুষের ভাবাবেগকে কাজে এই রাজনৈতিক খেলা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে, এটা আমার ধারণা। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে ত্রিপুরা মথা যে বারবার যে সরকার ছাড়ার হুঁশিয়ারি দিচ্ছে, মথা যদি সরকার ছাড়ে তাহলে কংগ্রেসের জন্য কোনো সুযোগ তৈরি হবে? না, কংগ্রেসের জন্য কি সুযোগ তৈরি হবে হবে না সেটা বড় কথা না। কংগ্রেস এখনো সুযোগ তৈরি করছে। আমি অস্বীকার করব না, আমাদের কংগ্রেস একটা নিশ্চয়ই পাহাড়ে একটা দুর্বল আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ইদানিংকালে যেভাবে কংগ্রেস চলে কে মানুষ যেভাবে সমর্থন করতে যাচ্ছে, আপনারা দেখবেন নভেম্বরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আচ্ছা, এবং মথার যারা নেতৃবর্গ, আমি নাম বলবো না, মথার নেতৃবর্গ বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলে, আমাদের ফোন কথা বলে। আগামী এডিসি নির্বাচনের পর নির্বাচন আসলে পরে দেখবেন মথা কিভাবে টুকরো টুকরো হয়ে যায়।
এটা আমার বক্তব্য না, এটা মথা নেতৃবর্গের বক্তৃতা, মানে নির্বাচনের আগেই হবে, নির্বাচনের আগেই হবে। আচ্ছা, এটা আমার বক্তব্য নয়, এটা যারা মথার নেতৃবর্গ আছে তাদেরই বক্তব্য। যে অনেক সময় আমাদের ফোন করে বলে যারা একটু অপেক্ষা করেন, আমরা চলে আসছি। আপনারা চলে আসবেন আসবেন এটা আপনাদের ব্যাপার। প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার আছে, কোন দল করবে করবে না এটা যার যার ব্যক্তি ব্যাপার। ঠিক আছে, আসলে তো ভালো কথা, কিন্তু আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটা নিশ্চয়ই একটা বিরাট একটা পরিবর্তন আসছে ত্রিপুরা। ওকে, আপনি যখন সেই ইঙ্গিত দিলেন পরিবর্তন আসছে বা মথার নেতৃত্বরা, বিভিন্ন স্তরে মথার নেতৃত্বরা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা আপনাদের সঙ্গে সংযোগ রাখছে, তাহলে মথার নেতৃত্বদের অসন্তোষের কারণটা কি? মূল অসন্তোষের কারণটা কোন জায়গায়, কি দেখছেন? আপনারা জানেন দীর্ঘ বছর ধরে মথার যে স্লোগানটা, পুইলা জাতি উলো পার্টি, কনস্টিটিউশনাল সলিউশন, নো কম্প্রোমাইজ, ইন্টারলোকেটর, দিল্লি জানা পড়েগা, তারপরে কুছ না কুছ মিলেগা, তারপরে কি বলে ত্রিপুরা অ্যাকর্ড, এই যে কতগুলো ব্যাপার, এটা কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। শুধু কথাই বলছে, শুধু কথাই বলছে, কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। তো মানুষ কতদিন অপেক্ষা করবে? মানুষ বিগত দিনের ইতিহাস এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দেখতে চাইছে। এই রাজ্যে, আমি আগেও বলেছি আপনার এখানে এই স্টুডিওতে, এই রাজ্যে ত্রিপুরা উপজাতি কি বলে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটা 6 শিডিউল, ইন্দিরাজি কথা দিয়েছে, সাথে সাথে এটাকে পার্লামেন্টে বিল পাস করেছে। তো এইরকম কতগুলো ব্যাপার আছে। 2রা মার্চ 2022 ত্রিপুরা অ্যাকর্ড হলো, 6 মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা। বাই এনি মিনস 6 মান্থ, উইদিন 6 মান্থ এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা। আজকে প্রায় 2টা বছর চলে যাচ্ছে, প্রায় 2 বছর। তো মানুষ তো আবেগের কারণে অনেক সময়, হ্যাঁ ত্রিপুরা অ্যাকর্ড যদি হয় একটা কিছু নিশ্চয়ই আমাদের ত্রিপুরাদের ভবিষ্যৎ একটা ভালো হবে, কিন্তু আছেটা কি? ত্রিপুরা অ্যাকর্ডে কি আছে? এখান থেকে পাইদল যাত্রা করেছে, ভালো কথা। ত্রিপুরা অ্যাকর্ড যতটুকুই পাওয়া যায়, ত্রিপুরা অ্যাকর্ড যদি পাওয়া যায়, এটা তো আমার জন্যও ভালো। আমিও তো ত্রিপুরার একজন গোষ্ঠী, আমার জন্যও ভালো। আমিও চাই অ্যাকর্ড হোক, ইমপ্লিমেন্ট হোক, কিন্তু ওইখানে কি আছে আমরা জানি না। ত্রিপুরা অ্যাকর্ডে আসল ব্যাপারটা কি এটা আমরা জানি। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে মানুষকে বোকা বানিয়ে, ভাবাবেগকে কাজে লাগিয়ে, ইমোশনাল তৈরি করে মানুষকে কতদিন আর রাখবে, কতদিন রাখবে? এইখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ। বলছে ইন্দিরাজি তো কথা দিয়েছে, 1984 সালের 23শে অগাস্ট উনি পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে। এই রাজ্যে, আমি কাউকে মানে ছোট করে বলার কথা না, এই রাজ্যে তখন কিন্তু কেউ মানে আদিবাসীকে বাদ দিয়ে কোনো ব্যক্তি কিন্তু অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউল মোতাবেক হোক সেটা কিন্তু চায় না। তারপরেও কিন্তু ইংরাজি এখানে স্টেপ ডাউন করে কি বলে 6 শিডিউল ইমপ্লিমেন্ট করেছে। এইগুলাকে মাথায় রেখে বর্তমান যুগে যারা শিক্ষিত সমাজ, যারা ইন্টেলেকচুয়াল গ্রুপ, যারা সিভিল সোসাইটি, তারা চিন্তা করতে আরম্ভ করেছে, ভাবনা করতে আরম্ভ করছে, না তাহলে এই যে মথার যে স্লোগানটা, এটা কিন্তু শুধু ভাবাবেগের জন্য, মানুষকে এটা ভাবাবেগ তৈরি করে ভোট আদায়ের জন্য, ইলেকশনে ভোট আদায় করার জন্য, এটাই হচ্ছে ওকে অসন্তোষের তাহলে মূল কারণ আপনি বলছেন সেই জায়গাটাতে, যে যেই প্রতিশ্রুতিগুলো প্রথম থেকে ত্রিপুরা মথা সেই 2021 সালে গঠন হওয়ার পর থেকে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতিগুলো এসেছিল, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে ত্রিপাক্ষিক চুক্তি অবধি, সেগুলো বাস্তবায়ন না হওয়ার পেছনে মানুষ ক্ষুব্ধ বা নেতাকর্মীরা ক্ষুব্ধ।
তাহলে এই ক্ষোভটা আসলে কার প্রতি, মানে সেটাও একটা জানার বিষয় রয়েছে। এই ক্ষোভটা কি তিপ্রামথার যারা নেতৃত্ব তাদের প্রতি, তিপ্রামথার সুপ্রিমোর প্রতি, নাকি কেন্দ্রীয় যারা কেন্দ্রীয় সরকার যারা রয়েছে তাদের প্রতি? ব্যাপারটা এটা না। তিপ্রামথা কি? তিপ্রামথা পলিটিক্যাল পার্টি। এখানে যে ফাউন্ডার সেও কিন্তু জড়িত। আমি তো আর ফাউন্ডার না। একটা ফাউন্ডার হিসেবে নিশ্চয়ই এখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনার যে ঢল বল, এটার প্রতি মানুষের অসন্তুষ্ট। গতকালকে একটা কথা উল্লেখ করতে হয়, গতকালকে কাউন্সিল অফ তিপ্রাসা হদার একটা দুদিনের ত্রিবর্ষীয় একটা সম্মেলন গেল হকুতুই সাথে, যেটা দুমাছড়ায়। এখানে আমিও একজন নিমন্ত্রিত, আমি অনেক কিছু চিন্তা করলাম যাব কিনা, কিন্তু যেহেতু এটা তিপ্রাসা কাউন্সিল নামে তারা এইখানে সম্মেলন করেছে, এটা কি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল? অরাজনৈতিক প্ল্যাটফর্ম, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস। তা আমি গেলাম, যাওয়ার পরে আমাকে ওরা ভালো করেই রিসিভ করেছে, আমাকে অনার দিয়েছে, সবকিছু দিয়েছে। তো মহারাজের সাথেও আমার ভালো মানে কি বলে হয়েছে। তো ওইখানে আমাকে যখন বক্তব্য রাখতে দিল, আমি পরিষ্কার ভাষায় বলেছি, মহারাজ প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। আচ্ছা, উনি মঞ্চে ছিলেন? তো মঞ্চে ছিলেন। আচ্ছা, আমি বলতে আরম্ভ করলাম, ছোট্ট একটা উদাহরণ, ককবরক। ককবরক ভাষাটাকে নিয়ে ত্রিপুরা ট্রাইবেল টিএসএফ, ট্রাইবেল স্টুডেন্টস ফেডারেশন, আজকে এটা ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন, ওরা একটা মুভমেন্ট করতে চাইল। মুভমেন্টে টিআইএসএফ এর নামে তিপ্রামথার সমস্ত লোকেরাই কিন্তু সেখানে অংশগ্রহণ করলো। ভালো কথা, ককবরক রোমান স্ক্রিপ্টের জন্য আপনারা আন্দোলন করেছেন, আর এখানে তিপ্রামথা, বিভিন্ন মথা যারা আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আছে, আন্দোলন করতেই পারে, এটা তাদের অধিকার, এবং ককবরক রোমান স্ক্রিপ্টে হওয়ার দরকার। এই ককবরকটাকে নিয়ে আপনারা আন্দোলন করলেন, ইনডেফিনিট স্ট্রাইক ছিল, কিন্তু ইনডেফিনিটের জায়গা পরের দিনই শেষ। এটা একবার না, দুবার না, তিনবার হয়েছে। তো মেইন উদ্যোগটা ছিল টিএসএফ, ওইখানে কিন্তু জয়েন করেছে টিআইএসএফ নামে তিপ্রামথা। ভালো কথা, আমি বারবার বলছি ভালো কথা। আমিও আদিবাসী একজন সম্প্রদায়, আমিও কিন্তু জয়েন করেছি গিয়া, কিন্তু দেখলাম পরের দিনেই উদাও। মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হলো জানি না, পরের দিনে উদাও। সেই দিন সিভিল সোসাইটি ইলিগেল মাইগ্রেন্টের ব্যাপারে 24 ঘন্টা স্ট্রাইক করলো, সারা রাজ্যে 24 ঘন্টা স্ট্রাইক করলো, সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে পিকেটিং হচ্ছে, আগরতলা শহরের 3টার মধ্যে শেষ। এটা কে করেছে? সিভিল সোসাইটির নামে যারা উদ্যোক্তা, তারাই কিন্তু এটা 3টার মধ্যে উইথড্র করে নিল। এটা কি ধরনের মানে আন্দোলন? তো মানুষকে একদিকে, যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, মুঙ্গিয়া কামির কথা আমি বলতে হয়। মুঙ্গিয়া কামি আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সারা রাত 24 ঘন্টা বলতে সারাটা রাত পেটে ভাত নেই, পরিশ্রম করে তারা কিন্তু সারা রাত ছিল সেখানে পিকেটিং করে। তাদের 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 কি বলে, কেন তারা এই অবস্থা? আগরতলা শহরে কেন উইথড্র করে নিল? আপনি বলছেন কোন ধরনের কোঅর্ডিনেশন ছিল না, মানে যারা এটাকে সিভিল সোসাইটির এটা মানুষ একটা হাস্যকর ব্যাপার। তো আপনি এই কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন, এবং নিশ্চয়ই ভিডিও ক্লিপসে আমি যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে এইগুলা কিন্তু কেটে নিয়েছে, আমি 3বার দেখেছি। আচ্ছা, আমি এটাও আমি গতকালকে আমি গেলাম, তো আমি তো শনিবারে আসছি, আমি 25 তারিখে দিল্লি থেকে আসলাম। দিল্লিতে যাওয়া আসা হয়, কিন্তু যে কোনো কারণে হুমায়ুন টোমটা আমার দেখার সৌভাগ্য হয়নি। সেদিন গেলাম হুমায়ুন টোপে গিয়ে দেখলাম 1000 বছরের পুরনো একটা, ওইখানে তাদের নিজস্ব ভাষা দিয়ে স্ক্রিপ্ট দিয়ে লেখা আছে বই। আমি জিজ্ঞেস করলাম 184 জন রাজা রাজত্বে আমলে কেন রাজবাড়িতে ককবরক বলা হয় না?
কেন রিগনাম বরক পরিধান করা হয় নাই? আচ্ছা, আপনি সেই মঞ্চে দাঁড়িয়ে কথা হ্যাঁ, আচ্ছা, কেন রাসমালা, কেন কক বরক বাসাতে ইয়ে হয় নাই, ছাপানো হয় নাই? এর জন্য কি দায়ী এই বর্তমান যুগের তিপ্রাসারা? সেই দিনে যদি 184 জন রাজার আমলে যদি আজকে কক বরক ভাষায় লিপিতে যদি লেখা হতো, তাহলে আমাকে আজকে কক বরকের জন্য আমার আন্দোলন করতে হতো না। হ্যাঁ, নিজস্ব লিপিও ছিল, নিজস্ব লিপি। তো আমি এই টোটাল ব্যাপারটাই আমি বললাম। মহারাজ মঞ্চে বসে আছে, মহারাজকে আমি বললাম, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ মহারাজ। আমি অ্যাপ্রিসিয়েট করেছি সেই দিন। কোনটা অ্যাপ্রিসিয়েট করলাম? এই যে ইংলিশ মিডিয়াম 1974-এ, গতকালকেও আমি বলেছি, আজকে এখনো বলবো, 1974-এ বিজয় কুমার রাঙ্খল সারা রাজ্যে TTLIPE এই নাম দিয়ে সারা রাজ্যে 36টা স্কুল করেছে, ককবরক স্কুল, তার মানে ইংলিশ মিডিয়াম। সেই ইংলিশ মিডিয়াম স্কুল বর্তমানে রায়াবাড়িতে, মোহরবাড়িতে, তারপরে রাঙ্খল বাড়িতে, এরকম বিভিন্ন জায়গায় মিশনারিরা টেক আপ করে নিয়েছে। তো আমি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করব। সেই দিন তার যে দূরদর্শিতা, বিজয় কুমার রাঙ্খলের দূরদর্শিতা, সেই 74-এ কিন্তু বাঙালি, ট্রাইবেল, নন ট্রাইবেল কেউ কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল পড়াশোনা করে নাই। সেই দিন কিছু সিপিএম এর লোকেরা বলেছিল, কেন ইংলিশ মিডিয়াম পড়বে? তখন একটা মেস পাওয়া যেত, ওই কি বলে, গুড়ার মাথা দিয়ে গুড়া করে। ওই এটা আমার সাথেই তর্ক বিতর্ক হয়েছে। এক সিপিএম এর মানে প্রবীণ নেতা, কেন ত্রিপুরা রাজ্যে ইংলিশ মিডিয়াম হবে? কোথায় চলে ইংলিশ? সাধারণ মেস বক্সের মধ্যে গুড়া লেখা আছে, কোথায় ইংলিশ? আচ্ছা, সেই ব্যক্তির আজকে নাতি পুতিরা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল চালাচ্ছে, ওই সিপিএম এর ব্যক্তির। আচ্ছা, তো বিজয় কুমার রাঙ্খলকে গতকালকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। শুধু এই ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাপার। আরো একটা ব্যাপার কোনটা, কংগ্রেসের রাজীব গান্ধীর আমলে 17টা থেকে 3টা রিজার্ভ করেছে। এটা তো 2 বছর লাগে নাই। প্রতিশ্রুতি দিয়েছে, অ্যাকর্ড হয়েছে, চুক্তি হয়েছে, বাস্তবায়ন করার জন্য সাথে সাথে তো তোমাকে 20টা হয়েছে। তো আজকে এই 2 বছরে আপনার কি পেলেন? মানুষকে বিভ্রান্ত করাটা ঠিক নয়। এবং ব্যর্থতার দায় পুরোটাই দেববর্মনের উপর চাপালেন। এবং শুধু তা নয়, আজকে এই রাজ্যে ত্রিপ্রামথা নামক এবং বিজেপি নামক আসার পরে আমাদের আদিবাসী যুব সম্প্রদায়ের কি অবস্থা আছেন জানেন? কোথায় থামছা? ত্রিপ্রাসার মধ্যে মারামারি, সে করতে পারে সিপিএম, সে করতে পারে কংগ্রেস, সে করতে পারে বিজেপি। কেন এই অবস্থা? আদর্শ আলাদা হতেই পারে, আদর্শ নীতি আলাদা হতেই পারে, কিন্তু থানসার নামে এই যে মারপিট কেন? তো এটাকে আজকে আমাদেরকে বুঝতে হবে। নেশা রাজ্যে, সারা রাজ্যের নেশা, সারা রাজ্যের নেশা। আমি তো গতকালকে ওই মিটিংয়ে বলেছি, বেঙ্গালুরের একটা ত্রিপ্রাসা ফাউন্ডেশন করে বলে একটা কি দেববর্মা জানি, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো এই ভদ্রলোক বেঙ্গালুরে সোশ্যাল মিডিয়াতে আসছে। হ্যাঁ, এই ভদ্রলোক আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করে। বিভিন্ন সময় যারা ডেড বডি আসতে পারে না, নিয়ে আসতে পারে না, তাদেরকে সাহায্য করে, চাঁদা কালেকশন করে, মানুষের কাছে সাহায্য চেয়ে এইগুলা ডেড বডি পাঠায়। উনি কোথাকার লোক? বেঙ্গালুরু থাকেন? না, উনি বেঙ্গালুরেই থাকেন। আচ্ছা, বেঙ্গালুরেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, আরে আমার ঠিক আছে। তো এই ভদ্রলোক একটা সোশ্যাল মিডিয়াতে এসে বলল, বেঙ্গালুর, হায়দ্রাবাদ, চেন্নাই বা ত্রিপুরা রাজ্যের বাইরে যেই যুব সম্প্রদায়ের লোকেরা এখানে কাজের জন্য, কাজের সন্ধানের জন্য আসছে, আমরা কাজ দিয়ে দিচ্ছি তাদেরকে, বিভিন্ন জায়গায় হোটেলে বা যতটুকু যেভাবে অ্যাকোমোডেশন করা যায় তাদেরকে আমরা যখন দিই। কিন্তু দেখা গেছে বর্তমান ড্রাগস এডিক্টেড মা, ড্রাগস এডিক্ট হয়ে বেঙ্গালুরে, হায়দ্রাবাদে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো এটা আমাদের লজ্জার ব্যাপার। তো এইরকম যারা যুব সম্প্রদায়ের এই রাজ্যের বাইরে যারা কাজ করতে এসছে, ওরা যদি ড্রাগস এডিক্ট থেকে তারা যদি সরে না আসে, আমরা বাধ্য হব পুলিশের কাছে হ্যান্ড ওভার করার জন্য।
কাজেই যুব সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, ড্রাগস থেকে যেন বিরত থাকে। ওইখানেই বলছে কেন যাচ্ছে মানুষ, কোথায় রাজ্যের মানুষ, যুব সম্প্রদায়ের চাকরি কোথায়, ব্যবসা করার মতো কি আছে বলুন না। অথচ সবকা সাথ সবকা বিকাশ, এইদিকে থানসা। ওকে, এখন রাজ্যে যে পরিস্থিতি চলছে, দুই শাসক শরিকের মধ্যে শুধু রাজনীতির পারদ চড়ছে না, আমরা সংঘাতও দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটাও গুঞ্জন শোনা যাচ্ছে যে কংগ্রেসের কাছাকাছি আসছে মথা। বিভিন্ন সময় আপনিও একটু আগে স্বীকার করলেন যে মথার বহু নেতৃত্বরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি কংগ্রেস এবং মথার মধ্যে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়া ভবিষ্যতে হচ্ছে বা জোট হচ্ছে, বা বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকছে মথা? এটা আমি বলতে পারবো না, কারণ আমার বলার অধিকার নেই। আমি কংগ্রেস দলের একজন সদস্য, কংগ্রেস দলের সাধারণ সমর্থক হিসাবে আমি এতটুকুই বলবো, রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যদি আজকে কংগ্রেস পার্টিতে এসে জয়েন করে কংগ্রেস করে, আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এখন 28-এ তো পরিবর্তনের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, আমরা শুনলাম সেদিন, এবং উনি সেদিন বলছিলেন যে সদরে শুধু 200 জন কর্মী তৈরি থাকতে বলেছেন যারা সংগঠনের কাজ করবে। তো এই ধরনের কোনো বার্তা কি এডিসি নির্বাচনের আগে পাহাড়ে কংগ্রেস দিচ্ছে? আমি একটু আপনাকে মনে করে দিতে চাইবো, এখানে মথা সুপ্রিমো কোনো একটি জায়গায় বলেছেন যদি ভোট দিতে হয় তাহলে মথাকে 1, 2 সিপিএম, 3-এ কংগ্রেসকে রেখেছেন, 4-এ বিজেপিকে রেখেছেন। না, এটা ওনার বক্তব্য। এটা মানে কিসের ইঙ্গিত? এটা ওনার বক্তব্য। শুনেন, আমি আরেকটা বিষয়টা নিয়ে আসছি। খুবই দুর্ভাগ্য, মথা যেভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করছে, এটা আমাদের দুর্ভাগ্য, আমি এটাই বলবো। অন্যদিকে রাজ্যের ভারতীয় জনতা পার্টি নামক যে পার্টিটা আছে, এরাও কিন্তু সুরসুরি দিচ্ছে জাতি উপজাতি সম্প্রদায়ের মধ্যে। সেই দিন আমবাসায় প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক যে বক্তব্য, এটা খুবই দুর্ভাগ্য। ওইখানকে পুলিশ প্রশাসনকে বলছে কেন ব্যারিকেড দিচ্ছেন, সেই দিন শান্তির বাজারে কেন ব্যারিকেড দিতে পারলো না। একদম ডিএম কে বলছে তুমি তো ফোন করিয়া দায়িত্ব, এই যাও ফিডা খাও। কি ধরনের ভাষা, কি ধরনের ভাষা? সে একজন উপজাতি মহিলা, এর জন্য কি এই কথা বলতে পারে? পুলিশ, একজন উপজাতি পুলিশ দেখে কি এই কথা বলতে পারে? তা এটা কিন্তু ভাইরাল হচ্ছে, খুবই দুর্ভাগ্য। একজন নেতৃত্ব, তার মুখ দিয়ে এইসব ভাষা, এটা দুর্ভাগ্য, আমরা কোনোদিন আশা করতে পারি না। সেটাই তো আমাদের প্রশ্ন, যে রাজ্যের যে পাহাড় এবং সমতলকে কি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে এখন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের যে বক্তব্য, এবং মথার আন্দোলনের কারণে যে পাহাড় এবং সমতল বিভাজন হওয়ার একটা মুখোমুখি এসে গেছে, এটাও অনেকেই বলছেন। বা এই যে আপনি নানান ধরনের উদাহরণ বলছেন, আমরা কি আবার সেই মানে একটা বিপজ্জনকের মুখে চলে যাচ্ছি, আমরা রাজ্য আবার চলে যাচ্ছে? না, আমি নিশ্চয়ই এটা আশা করব না, কিন্তু একটা ব্যাপার এটাই বলতে হয়, বর্তমান এবং অতীতের মধ্যে যে লড়াই, এবং এই ত্রিপুরা মথাতের মধ্যেও বর্তমান এবং অতীত, এটাই বলবো আমি, এটাই বলবো। এক ভদ্রলোকের একটা টেলিফোন কথার কারণে 3টার মধ্যে উইথড্র হয়ে যায়, আর সারা রাজ্যের মানুষ যারা সিভিল সোসাইটির নামে সারা রাত কাটালো। তো এইটা ত্রিপুরা মথার কিছু অংশ লোক, তাদেরও কিন্তু বর্তমান এবং অতীতটাকে নিয়ে তারাও খেলা খেলতে চাইছে। কিন্তু সেদিন শব্দবাবু, আমি সেখানে একটা কথা বলতে চাইব দাদা, যে সেদিনের যে আন্দোলনটা, সেটা তো ত্রিপুরা মথার নামে ছিল না, সেদিনের যে বনটা এবং সিভিল সোসাইটির নামে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ত্রিপুরা মথা সুপ্রিমো বলেছেন যে সেই বন্ধের কথা বলেছেন, এবং উনি কিন্তু যখন বন্ধের আগে কিন্তু সমর্থনের কথাও কিন্তু বলেছিলেন, কিন্তু এই বন্ধকে সমর্থন করার কথাও বলেছিলেন, যদিও ত্রিপুরা মথা সরাসরি এই বন্ধকে সমর্থন করেনি।
এবার আপনি বলুন, আপনি যা বলছিলেন। না, না, আপনি বলছেন আগরতলা শহরকে উইথড্র করিয়েছে, হ্যাঁ। বাকি জায়গাকে সেখানে এইটা 24 ঘন্টা বন্ধ চলেছে। এটা তিপ্রামথা ইন দ্য নেম অফ তিপ্রামথা পার্টি না, এটা ঠিক। ওকে, কিন্তু এর পেছনে কে আছে? কতজন সিভিল সোসাইটি সেখানে আছে এবং কতজন তিপ্রামথার বিভিন্ন পদাধিকারী এইখানে অংশগ্রহণ করেছে, এখান থেকে তো পরিষ্কার। সিভিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি বলে তো সমাজের বিভিন্ন অংশের মানুষ, খেতে খাওয়া মানুষ, শিক্ষিত সমাজ মানুষ, যারা কোনোদিন পলিটিক্যাল পার্টিতে অ্যাটেন্ড করে নাই, তাদের ফিগার আছে নাই, তাদের চেহারা আছে নাই, এরাই তো সিভিল সোসাইটি। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি মনে করি। কিন্তু না তো, ওইখানে তো তিপ্রামথার ওয়াইটিএফ এর নেতৃত্ব যারা, আইডব্লিউএফটির নেতৃত্ব যারা, টিআইএসএফ এর নেতৃত্ব যারা, বিভিন্ন নেতৃত্ব যারা, তাদের চেহারা আসছে। ইন দ্য নেম অফ সিভিল সোসাইটি এরাই কিন্তু এটার পেছনে রয়েছে, আমি মনে করি। তো খুবই দুর্ভাগ্য সিভিল সোসাইটির নামে এইভাবে হয়ে, যার কারণে এই কি বলে শান্তির বাজারের এই ঘটনা। এটা আমরা কোনোদিন আশা করি না, এটা কাঙ্ক্ষিত না আমাদের জন্য, এটা খুবই দুর্ভাগ্য, এটা হওয়া উচিত নয়। শান্তির বাজার জাতি উপজাতি উভয় অংশের মানুষের বসবাস। আজকে এইখানে উপজাতি এলাকায় বাঙালিরা যেতে পারছে না, বাঙালিরা উপজাতি এলাকায় আসতে পারছে না। মানে আমি জানি শান্তির বাজার কেমন ধরনের এলাকা, কারণ আমি বিগত দিন থেকে দীর্ঘদিন ধরে এই এলাকার সাথে আমার জড়িত। সেই 1983 সাল থেকে আমি যাই আসি, এখনো এরকম আমার চলে, কিন্তু আমি জানি। তো এটা খুবই দুর্ভাগ্য। পাশাপাশি আমি বললাম যে প্রাক্তন মন্ত্রীর যে বক্তব্য, এটা খুবই দুর্ভাগ্য। আমরা কোনোদিন আশা করতে পারি না এরকম যারা নেতৃত্ব আছে, রাজ্যের একজন নেতৃত্ব, দেশের একজন প্রাক্তন মন্ত্রী, ওনার মুখ থেকে আমরা এটাকে শোনার জন্য আমরা থাকিনি। এটা খুবই দুর্ভাগ্য। ওকে দাদা, এখানে একটা প্রশ্ন আমরা অবশ্যই কংগ্রেসকে নিয়ে জানতে চাইবো, আপনার কাছে কিছু প্রশ্ন তো রয়েছে। তবে আমরা যখন মথাকে নিয়ে কথা বলছি, রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত তিপ্রামথা এবং শাসক যে দুই শরিকের মধ্যে যে দ্বন্দ্ব, যেটা একদম প্রকাশ্যে এখন সবার চোখের সামনে, আপনি কি মনে করেন যে তিপ্রামথার যে দাবিগুলো আদৌ সেগুলো বাস্তবসম্মত, নাকি মানে রাজনৈতিক প্রভাব বিস্তারের এটা একটা কৌশল? বা এই যে বিভিন্ন দাবি, এই যে অনুপ্রবেশকারী নিয়ে যে আপনাদের কি অবস্থান, এবং অনুপ্রবেশকারী নিয়ে যে দাবিগুলো, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে দাবিগুলো, ঠিক নির্বাচন এলে, বিশেষ করে এডিসি নির্বাচন এলে বা বিধানসভা নির্বাচন এলে, তার আগে এগুলো একটা গতি পায়। এবারও কি একই কৌশল অবলম্বন করা হচ্ছে এবং মানে রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি করার একটা চেষ্টা চলছে বলে মনে করেন? না, আমি তো ইলিগেল মাইগ্রেন্ট ব্যাপারে আগেও বলেছি একবার। ইলিগেল মাইগ্রেন্ট জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষ, এই রাজ্যের যে জনসংখ্যার বৃদ্ধি দিনে দিনে এখন পর্যন্ত আসছে, এটা বন্ধ হওয়ার দরকার, একজন আইডেন্টিফাই হওয়ার দরকার, এটা আমরা বারবার বলেছি। এখন এখানে একটা চক্রান্ত চলছে, নিশ্চয়ই সুরসুরি দিচ্ছে কিছু লোক নিজের ফায়দার জন্য, নিজের পলিটিক্যাল বেনিফিটের জন্য, উভয় গোষ্ঠীর মধ্যে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্ব আছে তাদের মধ্যে এটা বেনিফিটটা নিতে চাইছে, এটা আমার ধারণা। কারণ মুখ্যমন্ত্রীর এটা গিয়ে মন কি বাত প্রোগ্রাম করতে হয়, তার আগে মন কি বাত প্রোগ্রামটা নিয়ে গাড়ি ঘোড়া ভেঙে হইচই করে হই হুল্লা, ওইখানে চ্যালেঞ্জ করে যাচ্ছে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখি মন কি বাত আমি এই জায়গাতে অনুষ্ঠান করব, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এসে আমাকে মারো, এইরকমই তো ইঙ্গিত বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। আশ্রমবাড়ি, মান্দাই, টাকারজলা, আরেকটা গ্রুপও মানে এইভাবেই, তুমি আমাদেরকে চ্যালেঞ্জ করছো, ঠিক আছে আমরাও চ্যালেঞ্জ করব। এই যে তাদের চ্যালেঞ্জের মধ্যে, তাতে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? রাজ্যের সাধারণ খেতে খাওয়া মানুষ, যারা গরিব অংশের মানুষ, যারা গরিব অংশের মানুষ দিল্লিতে গিয়ে একই টেবিলে চা খায়,
দিল্লিতে গিয়ে একই হোটেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এই রাজ্যে এসে সাধারণ মানুষ যারা রাজ্যের গরিব অংশের মানুষ কি আছে মন কি বাতে, এমন কি আছে মন কি, আরে মন কি বাত নরেন্দ্র মোদী বলে আমাদের মন কি বাত কি তারা শুনে? কই শুনে? যারা মন কি বাত শুনে, আজকেও আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে 43-18 যারা গিরিবাসীরা, বাঙালির একটা অংশ সবসময় মানে পাহাড়ে যারা থাকেন তাদেরকে গিরিবাসী বলে। হ্যাঁ, গিরিবাসী জানো, আপনার সাথে তো বাংলায় কথা বলতে পারবে না ওরা। আপনি যদি বলেন তারা বুঝবে না, ওরা আপনাকে আবার মানে বাংলায় কোনো উত্তর দিতে পারবো না। তো ওই জায়গায় মন কি বাত কি বললো, কাকে কি করার জন্য বলল, কি নির্দেশ দিল, কি অনুরোধ করলো, তারা কি কিছু বুঝে? তো ব্যাপারটা হচ্ছে উপরে কিন্তু তাদের সবাই এক, নিচে তীব্রমতা বিজেপি, তোমাদের মধ্যে লড়াই হোক। এই লড়াইয়ের মাঝখানে আমরা যাতে রাজনৈতিক ফায়দা নিতে পারে, রাজনীতি লাভালাভের জন্য কিন্তু এই কাজটা হচ্ছে। এখন অনেকেই বিশেষজ্ঞরা তো বলছেন যে দুই শাসক শিবিরের মধ্যে যখন এই ধরনের দ্বন্দ্ব চলছে তার লাভ বিরোধীরা নেবে, এবং সেখানে জাতীয় দল হিসেবে কংগ্রেস নেওয়ার কথা, সেখানে কংগ্রেস তো তাহলে খুশি হওয়ার কথা। না, আমি যদি পলিটিক্যাল ব্যাপারটাই ইস্যুটাকেই যদি আমি মনে করি তাহলে নিশ্চয়ই আমরা হাসার দরকার, আনন্দ হওয়ার দরকার, আনন্দ হওয়ার দরকার। কিন্তু আমি তো শুধু এটা চাইছি না, আমি জাতি উপজাতি উভয় অংশের গরিব ধনী, ছাত্র যুবক বেকার, যারা লেবার, প্রত্যেকটা মানুষের জন্যই আমরা কিন্তু চিন্তা ভাবনা করি যে এই ট্রেন্ডটা আগামী দিনে যদি কোনো কারণে কংগ্রেস সরকার আসে, এই ট্রেনটাকে বন্ধ করার জন্য আমাদের কিন্তু বিরাট লড়াই করতে হবে। আমার সাথে আমি আপনাকে বলি, সুদীপ বাবুর সাথে আমার এক্সক্লুসিভলি এই ব্যাপারটা নিয়ে একটা কথা হলো। বর্তমান যে এই নেগোসিয়েশন, বর্তমান যে এই যে ড্রাগস পাচারকারী, ড্রাগস ব্যবসায়ী, ড্রাগস এডিক্টেড, এরা তো আমাদের সরকার আসার পরেও থাকবে। তো আপনারা আশাবাদী কংগ্রেস সরকার আসবে? নিশ্চয়ই। আচ্ছা, নিশ্চয়ই আশাবাদী। কংগ্রেস সরকার যখন আসবে, এদেরকে আমরা আমাদের কন্ট্রোলে কিভাবে আমরা করব, আমার কিন্তু মাথায় এটাই ঢুকছে। এই যে ড্রাগস চ্যালেঞ্জ হবে, সেটা এই যে ড্রাগস কিছু এলাকায় আজকেও আমার বিভিন্ন জায়গা থেকে কিছু লোক আসলো, বিভিন্ন এলাকায় যারা নেতৃত্ব আছে, পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্ব আছে, তাদের কি বলে, তাদের কারণেই কিন্তু ওই গাঁজা গাছটা ধ্বংস হচ্ছে না, গাঁজা গাছটা ধ্বংস হচ্ছে না। এবং কিছু কিছু এলাকায় গাঁজা চাষের জন্য আগামী দিনে যেন একটা প্রকল্প সরকার আনে, এটাও প্রপোজাল আসছে। অদ্ভুত ব্যাপার। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে দাদা। এই যে কংগ্রেস দীর্ঘদিন ধরে তো জনজাতি এলাকায় তার যে গ্রিপ বা কংগ্রেসের, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কংগ্রেস আমলেই এটা হয়েছে, এটা সবাই জানে, এডিসি হয়েছে কংগ্রেস আমলেই, 17 থেকে 20 হয়েছে। এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে ত্রিপুরার জনজাতি রাজনীতির প্রভাব হারিয়েছে জনজাতি এলাকায়। তার মূল কারণ কি মনে করেন? বর্তমানে কি তীব্রমথার প্রতি যে মানুষের ঝোঁক, সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন এবং কিভাবে করবেন? আপনাদের এখন যেহেতু সংগঠনের কথা যদি বলি, তাহলে তো শাসক শিবির যারা রয়েছে তারাই সংগঠন করতে পারছে না, তাদের সংগঠন করতে গেলে এই কর্মসূচির ওপর বাধা দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় কংগ্রেস কি পারছে? আমাদের বাধা আসছে না তা না, নিশ্চয়ই আমাদেরও বাধা আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তো সেই বাধা উভয় দলের, মথা এবং বিজেপি। সেই বাধাকে কিভাবে আমরা অতিক্রম করে আমরা আমাদের মেইন স্রোতে যেতে চাই, আমাদের একটাই কথা যে রাজ্যে এবং ভারতবর্ষের মধ্যে একটা দলই আছে, যেই দল জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেকুলারিজমকে যারা বিশ্বাস করে। এক, 2 নম্বর হচ্ছে রাহুলজি যেইভাবে আদিবাসী সম্প্রদায়, দলিত সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের জন্য যেভাবে কথা বলছে, জল জঙ্গল জমিনে অধিকার আদিবাসীদের উপর যেই আক্রমণ হচ্ছে,
আদিবাসী একজন সম্প্রদায়, তার মাথার উপর প্রস্রাব করে দিচ্ছে। আদিবাসীর লক্ষ লক্ষ হাজার হাজার দ্রোণ জায়গা দখল করে আদানি আম্বানি তাদেরকে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের জন্য। আদিবাসী সম্প্রদায়ের কোথায় যাবে? এইটা কিন্তু সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী সম্প্রদায় তাদেরও বুঝতে চেষ্টা করেছে। এবং একটাই কথাই যেটা বললাম আমি, যে কে দিয়েছে ষষ্ঠ তফসিল? কংগ্রেস। কে দিয়েছে 3টা রিজার্ভ সিট? কংগ্রেস। কাজে এই কংগ্রেসের বিকল্প বিভিন্নভাবে বিভিন্ন সময় যেইভাবে কথা বলে ভারতীয় জনতা পার্টি, আদিবাসী সম্প্রদায় একটা খারাপ রাস্তা থাকবে না। 2022 সালের মধ্যে সমস্ত পিচের রাস্তা হয়ে যাবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি হচ্ছে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে। যেমন দেখেছেন আপনারা, বীর বিক্রম, মহারাজ বীর বিক্রম নামে এয়ারপোর্ট হয়েছে। আরে মহারাজ বীর বিক্রম নামে এয়ারপোর্ট হইলে কি আদিবাসী সম্প্রদায়ের পেটে ভাত যায়? আদিবাসী যুব সম্প্রদায়ের চাকরি হয়? আদিবাসী সম্প্রদায়ের জল, মানে রাস্তা, হাসপাতাল, শিক্ষার জন্য এখনো আন্দোলন করতে হয়, রাস্তা রুকো আন্দোলন করতে হয়। তাহলে তারপরেও আপনাদের থেকে বিমুখ কেন জনজাতি অংশের মানুষ? না, নিশ্চয়ই বুঝতে চেষ্টা করছে, আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। আমি বললাম তো, আপনি নভেম্বরে দেখবেন, কিছুদিনের পরেই নভেম্বর তো এসছে, নভেম্বর থেকে ব্যাপক কোন মানে নিশ্চয়ই 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 একটা কিছু আপনি দেখবেন। নভেম্বরে একটা কিছু দেখবেন। 7 তারিখে তীব্রামথা দেখাবে এই রাজ্যে আস্তাবল ময়দানে। 1 লক্ষ টার্গেট তাদের, 1 লক্ষ টার্গেট। কিন্তু যতটুকু আমাদের কাছে খবর, আস্তাবলে কি পেয়েছেন? মানে ওনারা, আমি জানি না আস্তাবলে 1 লক্ষ টাকার লোক, 1 লক্ষ মানুষের জায়গা হয় কিনা সেটাও আমার সন্দেহ আছে, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে 1 লক্ষ। ওকে, মানে তারপরে কি তাহলে কংগ্রেসও কোনো সমাবেশ করছে যেখানে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। অন্য দলের নেতৃত্বদের আমরা এখন অ্যাডভান্স কিছু বলবো না, তাদের মতো এইভাবে হুঙ্কার দিতে চাই না। আমরা কাজ করে দেখাতে চাই এবং বাস্তবকে নিয়ে আমরা চলতে চাই, সত্যকে নিয়ে। আমরা কারোর ভাবাবেগটাকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কংগ্রেস যা করে সেটাই করে। ওকে দাদা, একটা শেষ প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে। আমরা রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি, শুধু আপনার সঙ্গে নয়, আমরা বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলছি, ইভেন কি নন পলিটিক্যাল লোক যারা রয়েছেন, যারা রাজনীতি করেন না, তাদের সঙ্গে আমরা মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা বোঝার চেষ্টা করছি রাজ্য রাজনীতি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে, এবং আমাদের যে শান্ত রাজ্য, যেটা আমাদের সত্যি, আমি বলছিলাম যে আমাদের অর্জিত এই শান্তি, এই সম্প্রীতি আমাদের অর্জিত, আমরা বহু কষ্ট করেই পেয়েছি। এখানে কোনো ধরনের বিভাজনের রাজনীতি যেন না হয়, সেটা সবাই চায়। তো আপনি কি মনে করেন ত্রিপুরার জনজাতি রাজনীতি কি এখন ইস্যু ভিত্তিক হচ্ছে, নাকি নেতৃত্ব বা নেতা ভিত্তিক হচ্ছে? এখানে ইস্যুগুলো কি মানে গুরুত্ব পাচ্ছে, নাকি মানে নেতৃত্বরা গুরুত্ব পাচ্ছে? দুটোই এখানে বিষয়টা, দুটোই গুরুত্ব। একটা ব্যাপার হচ্ছে ইস্যু, যে ইস্যুটাকে নিয়ে তীব্রামথা উৎপত্তি বা উত্থান। গতকালকে আমি এই কথাই বলেছি যে ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসা হদা, কাউন্সিল অফ ত্রিপ্রাসা হদা, এটা কিন্তু 1967 সালেই জন্ম হয়েছে। আচ্ছা, কারণ সেই দিনের ত্রিপুরা উপজাতি যুব সমিতি সমস্ত জাতি অংশের মানুষকে এক কাত্তা করেই ওরা কিন্তু আন্দোলন শুরু করেছিল। তো আমার মনে হয় আজকে যে ত্রিপুরা কাউন্সিল হদা, এটা কিন্তু 1967 সালেই জন্ম হয়েছে। নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। হয়তো ভাবাবেগের কারণে এটা এই রাজ্যে রাজ পরিবারের বংশ হিসেবে, রাজ পরিবারের একজন লোক হিসাবে সবাই রাজ পরিবারকে ভালোবাসে, যার কারণে ওই ত্রিপ্রাসা হদা কাউন্সিলের নামে একটা হয়েছে। ওইখানে ও নিজে উপস্থিত থাকার কথা, ইনোগ্রেশন কথা, তার বক্তব্য শোনা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই। একটা ব্যক্তি বিশেষও আছে, অস্বীকার করার উপায় নেই। আরেকটা হচ্ছে ইস্যু, আসলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ইস্যুটাকে তৈরি করে এটা খেলা করেছে। আমরা কিন্তু এইভাবে খেলা করতে চাই না, আমরা বাস্তবতাকে নিয়ে খেলা করতে চাই। সত্যিকারে আদিবাসীদের উন্নয়ন, অগ্রগতি এবং এখানে জাতি উপজাতি উভয় অংশের মানুষের উন্নয়নের স্বার্থেই কিন্তু আমরা কাজ করে যাব। কোন জাতিকে
বিরূপ প্রতিক্রিয়া দিয়ে বা বিভিন্ন মন্তব্য করে যাতে এই রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়, এটা আমরা কোনোদিন চাই না। হয়েছে অনেক, ত্রিপুরা রাজ্যে হয়েছে। আমি নিজেও তো 16 মাস ছিলাম জেলে, আমার কোনো অপরাধ ছিল না। কাজে হাজার হাজার মানুষ সেই দিন জেলে ছিল। একটা ত্রিপুরা প্রজাতন্ত্রী সমিতি যুব সমিতির নেতৃত্ব জেল ছাড়া কেউ কোনো কোথাও পাওয়া যায়নি। শুধু তা নয়, যুব সম্প্রদায়ের মানুষ হাজার হাজার যুব, এবং জেলখানায় আমাদের জন্ম হওয়ার একটা বাচ্চা পর্যন্ত মারা গেছে। প্রেগনেন্ট মানুষকে থেকে অত্যাচার করে তাকে মেরে দেওয়া হয়েছে। এটা হয়েছে ইতিহাস, এই রাজ্যের ইতিহাস। তো এইটা যেন পুনরাবৃত্তি না হয়, আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে আমরা এটা আপিল করি উভয় অংশের মানুষ কাছে। যার কারণে আমি প্রতিমা ভৌমিকের কথা বললাম বারবার। প্রতিমা ভৌমিকের এই বক্তব্যে বিভিন্নভাবে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এটা কিন্তু যে কোনো ধরনের বিরাট একটা বিস্ফোরণ হতে পারে। ওকে, এই ধরনের বক্তব্য যেখানে অবশ্যই আমাদের রাজ্যের জাতি জনজাতি বা জাতিগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভ্রান্তি ছড়ায়, বিভাজন ছড়ায়, সেগুলো অবশ্যই কখনোই কাম্য নয়। অসংখ্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য। আজ আমরা অবশ্যই আপনাদের, আপনি নভেম্বরের কথা বললেন, নভেম্বর মাস আর বেশি দিন নেই, 2-1 দিনের মধ্যে নভেম্বর মাস পড়বে। গোটা মাস আপনাদের দিকে নজর রাখবো, আপনি যে কথা কি হয় সেদিকে নজর। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। দর্শক বন্ধুরা, ত্রিপুরার পাহাড় সমতলের সম্পর্ক, শান্তি সম্প্রীতির আর উন্নয়নের গতি সবই আজ প্রশ্নের মুখে হলেও এই রাজ্যের মানুষ সব বোঝে। ত্রিপুরার ভবিষ্যৎ কোনো দলের বা গোষ্ঠীর একার দায়িত্ব নয়, এটি পুরো রাজ্যের মানুষের সম্মিলিত দায়িত্ব। দাবি ও আন্দোলনের স্বর থাকুক গণতান্ত্রিকের পথে, গণতন্ত্রের পথে, কিন্তু উত্তেজনা, বিভাজন ও সংঘাতের ভাষা যেন না হয় রাজনীতির হাতিয়ার। পাহাড় ও সমতলের বন্ধন, জনজাতি ও জাতির মধ্যে সম্প্রদায়ের পারস্পরিক আস্থা, ঐক্যের এই ত্রিপুরা অবশ্যই যেন শক্তিশালী থাকে, আগামী দিনে আরো শক্তিশালী হয়। আজ সবচেয়ে প্রয়োজন সংলাপ, সহমর্মিতা ও ধৈর্যের, কারণ রাজনৈতিক জয়ের চেয়েও বড় জয় হলো শান্তি ও সম্প্রীতির জয়। তাই রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা দেশ ও দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।